নমস্কার, আমি মালা ভট্টাচার্য। আজ 5/1/2024 আমি গল্পমালা চ্যানেলে আগাথা ক্রিস্টির লেখা হিপোলিকার উপহার গল্পটি পড়তে চলেছি। তাহলে সঙ্গে থাকুন। নেহাতি চুড়িটা অতি সাধারণ, জটিলতার নামগন্ধ নেই। তাই এই চুড়ির কেসে এরকুল পোয়ারোর বিন্দুমাত্র উৎসাহ ছিল না। তবে তার সেই অনীহা প্রকারে একটা কারণ হতে পারে যে চিত্রশিল্পী রুবেনিসকে আদৌ তিনি পছন্দ করেন না। তবু তা সত্ত্বেও বন্ধু আলেকজান্ডার সিম্পসনের বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত সেই চুরির কেসটা তিনি হাতে নিলেন তদন্ত করার জন্য। বেচারা একেবারেই যেন ভেঙে পড়েছিলেন। রুবেন্সের এমন অপূর্ব কাজ এখনও অপ্রকাশিত। তার এই আবিষ্কার, ছবিটার মৌলিকতার ব্যাপারে কোনো সন্দেহই থাকতে পারে না। এ যেন প্রকাশ্য দিবালোকের চুরি। রাস্তার মোড়ে বেকার যুবকগুলো তখন পয়সা আদায়ের ধান্দায় ছিল। হঠাৎ কি হলো, ওদের মধ্যে থেকেই কয়েকজন যুবক লাফিয়ে গ্যালারিতে উঠে এলো। হাতে তাদের প্ল্যাকার্ড, তাতে লেখা ছিল, আর্ট হচ্ছে বিত্তবানদের বিলাসিতা, আমরা তা বরদাস্ত করব না, ক্ষুধার্তকে খাদ্য দাও। ব্যাস, তারপরেই সব হুলুস্থুলু কাণ্ড কারখানা, ভিড়ের চাপ, পুলিশের আগমন। তারপর গণ্ডগোল মিটে যাওয়ার পর দেখা গেল সেই ছবিটা ফ্রেমে নেই, উধাও, যেন কেউ নিখুঁত হাতে সেটা কেটে নিয়ে সরে পড়েছে। হতচ্ছাড়া ওই বেকার যুবকগুলোর জন্যই ছবিটা খোয়া গেল। ওদের গণ্ডগোলের সুযোগ নিয়ে আলেকজান্ডার সিম্পসন এক নাগারে বলে চলে তখনও, এ কাজ কখনোই ওই বেকার যুবকদের নয়। আমি বেশ ভালো করেই জানি যে ছবিটা কে চুরি করতে পারে আর সেটি কোথায় বা চালান যেতে পারে। এসবের পিছনে হাত আছে একটি আন্তর্জাতিক চোরাচক্রের। আর তাদের কে মদত জোগাচ্ছে জানো? কোটিপতি ব্যবসায়ীরা। এ ছবি চালান যাচ্ছে ফ্রান্সে। কেবল তুমিই পারো এই চোরটাকে ধরতে। তাই আমি আবার বলছি, পোয়ারো, এই চুরির তদন্তের কাজ তোমাকেই করতে হবে। তাই পোয়ারোকে কেসটা হাতে নিতে রাজি হয়ে যেতে হয় এবং তিনি কথা দেন শীঘ্রই তিনি একবার ফ্রান্সে যাবেন। কে জানে এই ঘটনাই তাকে স্কুলের একটি বাচ্চা মেয়ের অন্তর্ধান রহস্যের মধ্যে টেনে আনলো কিনা এবং তাকে উৎসাহিত করেছিল কিনা ভবিষ্যৎ ইতিহাস তার স্বাক্ষর দেবে। ব্যাপারটা প্রথম জানা যায় চিফ ইন্সপেক্টর জ্যাপের মুখ থেকে। পোয়ারো তখন তার জিনিসপত্র গোছগাছ করছিলেন। জ্যাপ এসেই শুধায়, ফ্রান্সে যাচ্ছ বুঝি? প্রত্যুত্তরে পোয়ারো এবার মুখ খুলল। তা স্কটল্যান্ড ইয়ার্ড কি তোমাকে জানাতে বাকি রেখেছে? মৃদু শব্দ করে হাসলো জ্যাপ। সর্বত্র আমাদের লোক ছড়ানো আছে, তাদের কাছ থেকেই সব খবর আমাদের কাছে আসে। রুবেন্সের চোর ধরার জন্য সিম্পসন আপনাকে নিয়োগ করেছেন। আমাদের ওপর তার যে কোনো আস্থা নেই এ আমরা বুঝি। যাক সে কথা। হ্যাঁ, যে কাজের জন্য আপনার কাছে আসা, এখন তাই নিয়ে আলোচনা করা যাক। আপনি প্যারিসে যাচ্ছেন, তাই ভাবলাম যদি আপনি একসঙ্গে দুটো কাজ করেন, মানে রথ দেখা আর কলা বেচা আর কি। সেখানে ফরাসিদের সঙ্গে কাজ করছেন গোয়েন্দা ইন্সপেক্টর হার্ন। তা আপনি তাকে চেনেন নাকি? লোক ভালো, তবে তার মস্তিষ্কের ধূসর কোষগুলো ততটা ক্ষুরধার নয়। তাই বলি কি, তাকে আপনার বুদ্ধি কিছুটা ধার দিতে হতে পারে। কিন্তু কি ব্যাপার বলুন তো? একটি শিশুর বেপাত্তা হওয়া, সন্দেহ হচ্ছে গুম করা হয়েছে তাকে। ঠিকানা ম্যানচেস্টার। ওখানকার স্থানীয় গির্জার প্রশাসকের মেয়ে, নাম উইনি ক্রিব্রো। ইন্সপেক্টর জ্যাপ সংক্ষেপে ঘটনাটা শুনিয়ে দিলেন। প্যারিসে যাচ্ছিল উইনি ক্রিব্রো পোপের স্কুলে ভর্তি হওয়ার জন্য। ক্রানচেস্টার থেকে সকালের ট্রেনে লন্ডনে আসে সে। একা নয়, সঙ্গে তার একজন লোক ছিল। পরে সেখান থেকে আরও 18টি মেয়ের সঙ্গে ভিক্টোরিয়া স্টেশন থেকে বোট ট্রেনে চেপে লন্ডন ছেড়ে চলে যায় সে। লন্ডন থেকে মিস পোপের সুযোগ্য সহকারী মিস ব্যারন সঙ্গী হন। 19টি মেয়ে যথারীতি চ্যানেল পার হয়ে ক্যালেটে পৌঁছে কাস্টমসের ঝামেলা মেটানোর পর প্যারিসের ট্রেন ধরে। ট্রেন ছুটে চলে প্যারিসের উদ্দেশ্যে, কিন্তু সেখানে পৌঁছাবার ঠিক আগে
মিস ব্যারন মেয়েগুলোকে এক এক করে গুনতে গিয়ে দেখতে পেলেন 18 জন। একজন নেই। একজন নেই মানে? পোয়ারো জানতে চাইলেন। কেন? ট্রেন কি মাঝে কোথাও থেমেছিল? হ্যাঁ, এমিয়েন্সে। তখন মেয়েরা ছিল রেস্তোরাঁ কামরায়। উইনিও ছিল তাদের সঙ্গে সেখানে, কিন্তু পরে আর তার দেখা মেলেনি। আচ্ছা, তাকে শেষ কখন দেখা গিয়েছিল? ইন্সপেক্টর জ্যাপ আন্দাজ করার চেষ্টা করে বললেন, এই ধরুন ট্রেন এমিয়েন্স স্টেশন ছেড়ে আসার পর মিনিট 10 পর্যন্ত। আর তখন তাকে বাথরুমে ঢুকতে দেখা যায়। স্বাভাবিক। পোয়ারো আবার জানতে চাইলেন, আর কিছু উল্লেখযোগ্য? হ্যাঁ, আর একটা উল্লেখ করার মতন ব্যাপার হলো, মেয়েটির মাথার টুপি পাওয়া যায় এমিয়েন্স থেকে 14 মাইল দূরে একটা জায়গায়। রেল লাইনের ধারে পড়েছিল সেটা। আচ্ছা, কাউকে কি পাওয়া যায়নি? তার অপহরণকারীদের কাউকে? না, কাউকেই নয়। অনুসন্ধান হয়েছিল? হ্যাঁ, হয়েছিল বই কি, কিন্তু মেয়েটিকে পাওয়া যায়নি। বিরক্ত জ্যাপ বিড়বিড় করে বললেন, আশ্চর্য, মেয়েটি যেন কর্পূরের মতন উধাও হয়ে গেল। তা মেয়েটিকে দেখতে কেমন ছিল? আর 5টা সাধারণ মেয়ের মতন। প্রত্যুত্তরে জ্যাপ বললেন, তবে সে কথা যদি বলেন তাহলে বলি, এই বয়সে দেখতে সাধারণই হয়। আবার এইসব মেয়েরাই পরে রাতারাতি কী করে যেন সুন্দরী হয়ে ওঠে, ভেবে পাই না। ধরে নিন এটা একটা অলৌকিক ব্যাপার। হেসে বললেন পোয়ারো, মহিলারা অলৌকিক শক্তির অধিকারিণী হয়। তা ওদের পরিবারের কোনো খবর জানা আছে আপনার? মাথা নেড়ে বললেন জ্যাপ, তেমন বিশেষ কিছু নয়। মা অসুস্থ, বাবা মিস্টার কিং বলতে গেলে একরকম খরচের খাতায়। মেয়ে তার প্যারিসে যেতে চেয়েছিল, রাজি হয়ে যান তিনি। মেয়ের শখ প্যারিসে গিয়ে গান আর ছবি আঁকা শিখবে। তাই বুঝি? তা মেয়েটির কোনো প্রেমিক নেই তো এর মাঝে? চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন পোয়ারো। তা আপনার কি মনে হয়? না, মনে করার কি আছে, কিন্তু 15 বছরের কিশোরী তেমন কচি তো আর নয়। এরকুল পোয়ারো তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে ট্যাক্সি ডাকতে বেরোতে যাবেন, ঠিক সেই সময় টেলিফোন বেজে উঠল। দৃঢ়ভাবে চিফ ইন্সপেক্টর জ্যাপের কণ্ঠস্বর ভেসে আসে, ভালোই হলো, আপনাকে পেয়ে গেলাম স্যার। অফিসে ফিরেই জানতে পারলাম মেয়েটিকে পাওয়া গেছে। এমিয়েন্স থেকে মাইল 15 দূরে একটা রাস্তার ধারে। মেয়েটি তখন প্রায় অজ্ঞান। এমন একটা সুখবর। তবু পোয়ারো হাসলেন না। ধীরে ধীরে রিসিভারটা নামিয়ে রাখলেন। তার সারা মুখে চিন্তার ছাপ পড়ল। ওদিকে গোয়েন্দা হার্ন অবাক চোখে তাকিয়েছিলেন পোয়ারোর দিকে। শেষে তিনি বলে ফেললেন, স্যার, এই কেসের ব্যাপারে আপনি যে এত আগ্রহ দেখাবেন বুঝতেই পারিনি। এরপর পোয়ারো জানতে চাইলেন, চিফ ইন্সপেক্টর জ্যাপের কাছ থেকে কোনো খবর টবর আসেনি? হ্যাঁ, এসেছে বই কি, হার্ন বললেন। তিনি আমাকে জানিয়েছেন আপনি নাকি অন্য কাজে এখানে এসেছেন, সেই সঙ্গে রহস্যের ব্যাপারেও আপনি আমাকে সাহায্য করবেন। আমি কিন্তু সত্যিই আপনাকে আশা করিনি। যাই হোক, ব্যাপারটা যখন মিটে গেছে, আমার ধারণা ছিল আপনি আপনার নিজের কাজে ব্যস্ত থাকবেন। আমার কাজ পরে করলেও চলবে, কিন্তু এই ব্যাপারটা তাৎক্ষণিকের শুধু নয়, এতে আমি খুবই আগ্রহী। একটু আগে আপনি বললেন রহস্য আর মিটে গেছে, কিন্তু আমার তো মনে হয় সেই রহস্যের সমাধান এখনো হয়নি। আপনি বলছেন বলুন, ইন্সপেক্টর জ্যাপ বললেন। তবে আমরা যখন মেয়েটিকে ফেরত পেয়েছি আর সে যখন সুস্থ আছে, তাহলে ব্যাপারটা এখানে মিটে গেছে বলে আমরা ধরে নিতে পারি, তাই না? কিন্তু তাকে ফেরত পেলেন কি করে? সে সমাধান কি করতে পেরেছে? মেয়েটি নিজের থেকে কিছু বলেছে কি? শুনেছি ডাক্তার নাকি বলেছে ওকে নেশাগ্রস্ত করা হয়েছিল, যার জন্য উধাও হওয়ার আগের কথা সে মনে করতে পারছে না। মেয়েটির মাথার পিছনে একটা জায়গা থেতলে গেছে। ডাক্তার বলেছে স্মৃতিবিভ্রমের এটা একটা কারণ হতে পারে। হ্যাঁ, এতে কেউ কেউ হয়তো লাভবান হতে পারে। পোয়ারো তার মত প্রকাশ করে বললেন, আমার এখন জানা দরকার কিভাবে মেয়েটি ট্রেন থেকে হারিয়ে গেল। উত্তরে ইন্সপেক্টর হার্ন বললেন, মনে হয় তাকে খুন করার চেষ্টা করা হয়েছিল। উদ্দেশ্য মুক্তিপণ হিসাবে কিছু অর্থ আদায়ের চেষ্টা। কিন্তু ক্রানচেস্টার গির্জার প্রশাসকের কাছ থেকে কত টাকাই বা আশা করা যেতে পারে? তারা তো আর লক্ষপতি নন। এবার ইন্সপেক্টর হার্নকে বুঝিয়ে একটু চিন্তিত দেখালো। হ্যাঁ, এখন মনে হচ্ছে এটা একটা রহস্যই বটে। খানিক আগেও রেস্তোরাঁ কামরায় অন্য সব মেয়েদের সঙ্গে গল্প করছিল মেয়েটি।
অথচ 5 মিনিট পরে সেখান থেকে উধাও হয়ে গেল সে, যেন কোনো এক জাদুকরের খেলার শিকার হলো। আচ্ছা, কামরাগুলিতে কে কে ছিলেন বলতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই। ইন্সপেক্টর হার্ন তার নোট বই খুলে বলতে শুরু করলেন। একটা কামরায় শুধু মেয়েরা, অন্য কামরায় ছিলেন মিস জর্ডন ও মিস বাটার। মাঝবয়সী, গন্তব্যস্থল সুইজারল্যান্ড। ঝামেলার কিছু ছিল না। দুজন ফরাসি ব্যবসাদার, এক তরুণ দম্পতি, জেমস এলিয়েট আর তার স্ত্রী। তবে এলিয়েটের কাজকর্ম পুলিশকে বড় একটা খুশি করতে পারেনি, কিন্তু কাউকে খুন করার মতো নোংরা কাজও করতে পারে না বলেই মনে হয়। তাছাড়া কামরায় সন্দেহজনক তেমন কিছু পাওয়া যায়নি। অন্য আরেক যাত্রী ছিলেন আমেরিকান ভদ্রমহিলা। তিনিও যাচ্ছিলেন প্যারিসে। ওর ব্যাপারে বিশেষ কিছু জানা যায়নি। এবার এরকুল পোয়ারো একটু জোর দিয়ে বললেন, আপনি ঠিক জানেন এমিয়েন্স ছাড়ার পরে ট্রেনটা আর কোথাও থামেনি? ইন্সপেক্টরের মুখে হতাশার ভাব ফুটে উঠতে দেখা যায়। তার কথাতেও সেই ভাবটা প্রকাশ পেল। যতদূর মনে হয় ব্যাপারটা ভৌতিক। ও হ্যাঁ, ভালো কথা। মেয়েটির জুতোর ব্যাপারে আপনি কিছু জানতে চাইছিলেন না? তাকে ফিরে পাওয়ার সময় তার পায়ে জুতো থাকলেও রেললাইনের ধারে আরও একজোড়া জুতা পাওয়া গেছে। কালো ফিতে লাগানো মজবুত ধরনের জুতো, বেড়ানোর উপযোগী। তাই বুঝি? পেয়ারো যেন হালে পানি পেলেন। ইন্সপেক্টর হার্ন বিস্ময় প্রকাশ করছেন। তা ওই জুতোর ব্যাপারটা কি স্যার? জুতো কি কিছু সাহায্য করতে পারে? একটা তত্ত্ব সমর্থন করতে। এরকুল পোয়ারো বেশ আগ্রহের সঙ্গে বললেন, জাদুর কাজ দেখানোর তত্ত্ব। মিস লেডিয়ানা পোপ একটা ঘরে আহ্বান জানিয়ে অভ্যর্থনা জানালেন তাকে। ঘরটা দেখলেই উপলব্ধি করা যায় কোনো রুচিসম্পন্না মহিলার স্পর্শধন্য। দেওয়ালে ঝুলানো আছে বিশ্ববিখ্যাত কয়েকটি জল রঙের চোখে লাগার মতো ভালো ছবি। আপনি মসিয়ে এরকুল পোয়ারো? পোয়ারোকে অভ্যর্থনা জানিয়ে জিজ্ঞেস করলেন মিস পোপ। মিস পোপের দিকে তাকালেই তাকে কেন জানি না বিপর্যস্ত বলে মনে হলো না। কে জানে ভদ্রমহিলার ব্যক্তিত্বের কাছে বিপদ নতি স্বীকার করেছে কিনা। ভালো করে তাকে দেখে নিয়ে এরকুল পোয়ারো প্রশ্ন করলেন, মেয়েটি কি এই প্রথম স্কুলে আসছিল? আশা করি উইনির সঙ্গে আপনার নিশ্চয়ই কথা হয়েছে, আর তার বাবা মার সঙ্গেও। বছর 2 আগে ক্রাঞ্চেস্টারে মিসেস কিং আর উইনির সঙ্গে আমার প্রথম আলাপ হয়। বলুন, আপনার জন্য আমি এখন কি করতে পারি? হ্যাঁ, ভালো কথা। উইনি এখন কি অবস্থায় আছে বলুন তো? ভালোই। তাকে নিয়ে যাওয়ার জন্য মিস্টার কিং এমিয়েন্সে এসেছেন। আমার ধারণা এই অবস্থায় এটাই ভালো। হঠাৎ এরকুল পোয়ারো একটা অদ্ভুত কৌতূহল প্রকাশ করে বললেন, আচ্ছা মিস পোপ, আসল ঘটনাটা কি বলে আপনার মনে হয়? আমাকে যা বলা হয়েছে, মিস পোপ উত্তরে বললেন, তাতে আমার তো মনে হয় আগাগোড়া ব্যাপারটাই আজগুবি। পুলিশ নিশ্চয়ই আপনার কাছে খোঁজ করতে এসেছিল এই ব্যাপারে। সঙ্গে সঙ্গে মিস পোপের আভিজাত্যে বুঝি দোলা লাগলো। ঠান্ডা গলায় তিনি বললেন, হ্যাঁ, মসিয়ে লেপার্জ খোঁজ করতে এসেছিলেন। এই ব্যাপারে আমার কিছু জানা আছে কিনা বুঝতেই পারছেন, তাকে সাহায্য করার মতন আমার কিছু জানা ছিল না। আর সেটাই তো স্বাভাবিক। রুটিন মাফিক অন্য সব মেয়েটির ট্রাঙ্কের সঙ্গে উইনিরটাও খোলা হয়েছিল। তার জিনিসপত্র বার করা হয়েছিল পরীক্ষা করে দেখার জন্য। পরে সেগুলো আবার তার ট্রাঙ্কে গুছিয়ে রাখা হয়েছে। ঠিক যেমনটি ছিল? প্রশ্ন করে উঠে দাঁড়ালেন পোয়ারো। তারপর তিনি ঘরের একটা দেওয়ালের দিকে এগিয়ে গেলেন এবং ফিরে আবার জানতে চাইলেন, আচ্ছা, এই ছবিটা নিশ্চয়ই ক্রাঞ্চেস্টার ব্রিজের? হ্যাঁ, ঠিক তাই। উইনির আঁকা ছবি। আমার জন্য ওটা সে নিয়ে এসেছিল। মোড়কের উপরে লেখা ছিল, মিস পোপের জন্য উইনির উপহার। কি ভেবে যেন পোয়ারো বললেন, ওর মতন অল্পবয়সী মেয়ের পক্ষে জল রঙে আঁকা ছবি স্বাভাবিক ছিল, তাই না? হ্যাঁ, তা অবশ্য ঠিক। পোয়ারো এবার ছবিটা হুক থেকে খুলে নিয়ে এসে জানলার সামনে রেখে সেটা পরীক্ষা করলেন। তারপর কি ভেবে মিস পোপকে অনুরোধ করলেন ছবিটা তাকে দিয়ে দেওয়ার জন্য। এই ছবিটা? বিস্মিত মিস পোপ বলে উঠলেন, মানে ছবিটা যে খুব ভালো লেগেছে আপনার, সেরকম দাবি আপনি নিশ্চয়ই করছেন না? না, তবে ঠিক তা নয়। আসলে কি জানেন, ছাত্রীদের হাতের কাজ। তবু আমি বলতে পারি এখানে এই ছবিটা বেমানান। প্রমাণ চান? দাঁড়ান দিচ্ছি। এই বলেই পকেট থেকে একটা ছোট্ট বোতল, স্পঞ্জ আর তুলোর একটা ডেলা বার করে আবার বললেন, ম্যাডাম, আপনাকে একটা গল্প বলি, শুনুন।
অনেকটা সেই কুৎসিত হাঁস আর রাজহাঁসের গল্পের মতন ধরে নিতে পারেন। গল্প বলার ফাঁকে তিনি কিন্তু দ্রুত হাতে তার কাজ চালিয়ে যাচ্ছিলেন। ওদিকে তারপলিন তেলের গন্ধে ঘরটা ভরে উঠতে থাকে। মামুলি, বুঝলেন, একেবারেই মামুলি গল্প আর কি, তবে এই গল্পের মাধ্যমে শিক্ষণীয় অবশ্যই কিছু আছে। আমি এমন একজন মহিলা কৌতুক অভিনেত্রীকে জানি, নিমেষে অদ্ভুতভাবে যিনি নিজেকে পাল্টে ফেলতে পারতেন। যেমন হয়তো তাকে প্রথম দেখা গেল ক্যাবারে নর্তকীর বেশে, আবার মিনিট 10 পরেই তার অন্য রূপ, অন্য চেহারা, বেদেনীর বেশে কারো ভাগ্য গণনা করে চলেছেন। মেনে নিলাম এসবই সম্ভব, কিন্তু মাদাম, আপনি নিশ্চয়ই জানেন কুৎসিত মেয়েরাও একটু আধটু করে কি অলৌকিক উপায়ে রূপসী হয়ে যেতে পারে। তাহলে আপনি কি মনে করেন উইনি কিব্রো ছদ্মবেশ ধারণ করেছিল? না, উইনি কিব্রো নয়। উইনি তো লন্ডনেই গুম হয়ে যায়, আর আমাদের সেই বহুরূপী তার স্থলাভিষিক্ত হয়। আসলে উইনি কিংকে দেখেননি মিস ব্যারন, তাই তিনি কি করে চিনবেন এই মেয়ে উইনি কিং কিনা? এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনি তো উইনিকে চেনেন, এত দূরে কি করে সে আসে? ঠিক আছে, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন উইনি বাথরুমে প্রবেশ করলো। খানিক পরে বাথরুম থেকে সে বেরিয়ে এলো রূপান্তরিত হয়ে ছেলে জিম এলিয়েটের স্ত্রী রূপে। তার পাসপোর্টে স্ত্রীর উল্লেখ ছিল। স্কুলের বিনুনি, চশমা, মোজা এসব তো ছোট কোনো ব্যাগ জাতীয় কিছুতে ভরে ফেলা যায়, কিন্তু ওই জুতো জোড়া, তার উপরে ওই বিচ্ছিরি জুতো জোড়া, মাথার ক্যাপ, সেসবের একটা ব্যবস্থা তো করতেই হবে। অতএব দাও জানলা গলিয়ে ফেলে। পোয়ারো বলতে থাকেন। পরে আসল উইনিকে চ্যানেল পার করানো হয়। একটি অসুস্থ নেশাগ্রস্ত শিশু ইংল্যান্ড থেকে ফ্রান্সে আসছে এই পরিচয়ে। কে আর তলিয়ে দেখতে যাচ্ছে বলুন? তারপর চ্যানেল পার হয়ে এসে এক নিভৃত জায়গায় কোনো রাস্তার ধারে গাড়ি থেকে তাকে নামিয়ে দেওয়া যেতে পারে। আর তার স্মৃতিবিভ্রমের ব্যাপারটা, তাকে যদি সারাক্ষণ মাদকদ্রব্যে আচ্ছন্ন করে রাখা হয়, তাহলে তখন কি ঘটে চলেছে তার পক্ষে সেসব জানা অসম্ভব ব্যাপার। মিস পোপ এতক্ষণ ধরে স্থিরভাবে তার কথা শুনছিলেন, কিন্তু পোয়ারো থামতেই তিনি প্রায় চিৎকার করে ওঠার মতো করে বললেন, কিন্তু এমন একটা উদ্ভট কাজ করার কি প্রয়োজন ছিল? পোয়ারোর কণ্ঠস্বর গম্ভীর হলো। মিস পোপের প্রশ্নটা এড়িয়ে গিয়ে তিনি তার পরবর্তী বক্তব্য রাখতে গিয়ে বললেন, আর উইনির মালপত্রর এই কুকর্মের দলটি এমন কিছু জিনিস নিশ্চয়ই সীমান্ত দিয়ে পার করাতে চেয়েছিল যা কিনা কাস্টমস কর্তৃপক্ষকে খুশি করবে না। তার মানে যাকে বলে চোরাই মাল চোরাচালান। এই চোরাচালানের কাজে স্কুলের একটি মেয়ের মালপত্রের চাইতে অন্য আর কি নিরাপদ মাধ্যম হতে পারে বলুন? তবে সৌভাগ্যবশত আপনাদের স্কুলের নিয়ম হলো স্কুলে আসা মাত্র সবার ট্রাঙ্ক খুলে জিনিসপত্র বার করতে হয়, আর তা করতে গিয়ে আপনার জন্য উইনির ওই উপহারটা, কিন্তু তাই বলে সেটি নয় যেটা সে আসলে এনেছিল। এখানে একটু থেমে মিস পোপের দিকে এগিয়ে এলেন পোয়ারো। মনে রাখবেন মিস পোপ, এই ছবিটা আপনি আমাকে দিয়েছেন। এখন দেখুন তো এই ছবিটা এখানে মানায় কি? ক্যানভাসটি মেলে ধরলেন পোয়ারো। কি আশ্চর্য, এই যেন ভোজবাজির মতো ব্যাপার। ক্যানভাসের উপর চোখ রাখতে গিয়ে মিস পোপ দেখলেন ক্র্যানচেস্টারের সেই ব্রিজটা যেন কোথায় হারিয়ে গেছে। সেই জায়গায় ভেসে উঠেছে হালকা রঙের আঁকা সে এক অপূর্ব ছবি। ওদিকে স্বপ্নাবিষ্টের মতন পোয়ারো বললেন, এ হলো হিপোলিকার মেখলা। ছবিতে দেখা যাচ্ছে হিপোলিকা তার মেখলা উপহার দিচ্ছেন হারকিউলিসকে, আর নিচে চিত্র করে নাম লেখা রুবেন। দেখতেই পাচ্ছেন এটি একটি অদ্ভুত কাজ, যা আপনার ড্রয়িং রুমে রাখার জন্য নয়। এর কদর হওয়া উচিত অন্য কোথাও, অন্য জায়গায়। মিস পোপের মুখে রক্তিম আভা ফুটে উঠতে দেখা গেল। মনে হলো কে যেন আচমকা তার সারা মুখে লাল রং মাখিয়ে দিয়েছে। ধীরে ধীরে মিস পোপ বলে উঠলেন, নিঃসন্দেহে এটি একটি সুন্দর শিল্পকীর্তি, তবে সেই সঙ্গে আপনারও বিবেচনা করা উচিত প্রত্যেকের গ্রহণ করার ক্ষমতা এক নয়, কারো কম কারো বা বেশি। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলেন পোয়ারো, কিন্তু বেরোবার ঠিক মুখেই তাকে প্রচণ্ড আক্রমণের মুখোমুখি হতে হলো। বিভিন্ন রঙের বিভিন্ন চেহারার মেয়ে ঘিরে ধরেছে তাকে। হায় ঈশ্বর, নিজের মনে বিড়বিড় করে বলে উঠলেন পোয়ারো, আমি নিশ্চয়ই আমাজনের সেই বিরাট নারী বাহিনীর হাতে পড়েছি।
সেই নারী বাহিনীর উচ্ছ্বসিত যৌবন তরঙ্গের মধ্যে কোথায় যেন হারিয়ে গেলেন এরকুল পোয়ারো। হারিয়ে গেল তার সেই তেজদীপ্ত কণ্ঠস্বর। পরিবর্তে সেই 25টি কণ্ঠ বিভিন্ন সুরের লহরী তুলে তার উদ্দেশ্যে একই সঙ্গে সুর মিলিয়ে বিনীত অনুরোধ রাখল, মসিয়ে এরকুল পোয়ারো, দয়া করে আপনি কি আমার সাক্ষ্য সংগ্রহ খাতায় আপনার নামটি লিখে দিবেন?